জি, আপনি যেটা বললেন আসলে তার ভিতরেই কিন্তু উত্তর রয়ে গিয়েছে। কারণ কোথাও যদি সরকারের ভুলভ্রান্তি থাকে সেটা আপনারা তুলে ধরছেন, এবং সরকারের যারা নীতি নির্ধারী জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি। অনেক কিছু দাবি করা হচ্ছে যা সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। আমরা যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করি। অবশ্যই ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তি হলে সেটা আপনারা গঠনমূলকভাবে যার যার অবস্থান থেকে তুলে ধরবেন পেশাদারিত্বের সাথে, সেটা আমাদের প্রত্যাশা। তবে একই সাথে কোনো বিষয়ে ইতিপূর্বে আমরা যেমন দেখেছি বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করা বা তথ্যের সত্যতা না থাকা সত্ত্বেও কোনো একটা বিষয়টিকে ফুটিয়ে তোলা, সেটা হয়তো কাম্য না। আমার মনে হয় একই সাথে দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব সেটি বহুমাত্রিক। সরকারের দিক থেকে যেমন নিশ্চিত করা হচ্ছে যে যদি কোথাও সত্যতা থেকে থাকে তার উপর ভিত্তি করে কারেক্টিভ মেজার্স আসার জন্য, এবং একই সাথে বিভিন্ন ধরনের অপপ্রচারও চলছে। এবং আমাদের আহ্বান থাকবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত না হয়ে যেন অবজেক্টিভ জার্নালিজমটা আমরা সব জায়গা থেকে পাই। এবং একদিকে যেমন কোথাও নেতিবাচক কাজ থাকলে সেটাও যেমন সামনে তো উঠে আসবে, ইতিবাচক কাজ থাকলে যেটি মানুষকে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়, অনুপ্রেরণা জাগায়, সেগুলো সামনে উঠে আসা উচিত। আমাদের উদাহরণ হিসেবে বলতে পারি 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। একদম গ্রাম থেকে ছোট ছোট ছেলেমেয়েরা উঠে এসেছে, ঢাকায় এসে ফুটবল খেলেছে। সেটাকে কিন্তু সেভাবে খুব বেশি মিডিয়া কভারেজ আসে নাই। কিন্তু যদি আমরা সেই বাচ্চাদেরকে অনুপ্রেরণা যোগাতাম, যারা ভালো করেছে তাদেরকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তুলতাম, তাহলে হয়তো নারীর ক্ষমতায়নে, মেয়েদের ক্ষমতায়নে সেটা অনেক বড় ভূমিকা রাখতো। সুতরাং এটা একটা সমন্বয় করে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। গণমাধ্যম আর সরকার তো একসাথে কাজ করে যাচ্ছে। থ্যাংক ইউ। দেখুন, এখানে প্রায় 12 লক্ষ শিক্ষার্থী এইচএসসি এবং সমমানের পরীক্ষায় এবছর অংশগ্রহণ করেছে। 2700-র মতন শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। অবশ্যই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বন্যা বা বৃষ্টিপাতের কারণে যে ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটা খুব বেশি হয় নাই। এটা যেমন একদিকে সত্য, একই সাথে এটাও সত্য যে সবচেয়ে বেশি প্রকোপ হয়েছিল চট্টগ্রাম বোর্ডের অধীনত 5টা জেলায়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। এবং গভীর বৃষ্টিপাতের কারণে কিন্তু সেখানে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। অন্যান্য জেলায় খুব বেশি প্রকোপ পড়েনি। এখানেই আমাদের আরেকটু সচেতনতা প্রয়োজন। ফর ইনস্ট্যান্স, একটা ছবি কিন্তু সারা বাংলাদেশে খুব ভাইরাল হয়েছিল। এটা ছিল কুমিল্লার সরকারি মহিলা কলেজের কেন্দ্রে, এবং ওই একটা জায়গাতে আমরা খোঁজ নিয়েছিলাম সেদিনই। সংশ্লিষ্ট ডিসি এবং সরকারি কর্মকর্তা, সিটি কর্পোরেশনের প্রশাসক সবার সাথে কথা বলেছিলাম। ওই একটা পরীক্ষা কেন্দ্রই সেই জেলাতে পানিতে অনেকটা ডুবে গিয়েছিল। এবং একটা আমরা দেখেছিলাম যে ছবি এসেছিল যে নৌকা বানিয়ে সেটাই করে নিয়ে যাচ্ছে, এবং সেই নৌকাটা কিন্তু প্রশাসনই তৈরি করেছিল। প্রশাসন সেখানে নিয়ে এসেছিল যেমন শিক্ষার্থীরা অন টাইম পৌঁছায়। সেভাবে কার্যকর উদ্যোগও গ্রহণ করা হয়েছিল, এবং আমরা দেখেছি ওই কেন্দ্রে পরীক্ষা 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং যেখানে সমস্যা থাকে সমাধানের জন্য কাজ করা হচ্ছে। তবে একই সাথে আমাদের উপলব্ধি করতে হবে যে সরকার যখন রাষ্ট্র পরিচালনা করে, বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটাই থাকে প্রাধান্য। এবং বিপুল পরিমাণ শিক্ষার্থী, শিক্ষকদের সাথে, অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করা হয়েছে, এবং তারা প্রায় সবাই ভেবেছিলেন যদি এবং বিশ্বাস করতেন যে ওনাদের যে প্রস্তুতি ছিল পরীক্ষাকে কেন্দ্র করে এবং যে শিডিউলের ব্যাপার থাকে, সেই হিসাবে পরীক্ষাটা যদি চালানো যেত তাহলে তাদের জন্য ভালো হতো। চট্টগ্রাম বোর্ডের বাইরে সবার সেটাই মতামত ছিল অধিকাংশ ক্ষেত্রে, এবং সেটি করা হয়েছে। একটা প্রশ্নপত্রে ভুল নিয়েছিল, সেখানে ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে যারা যারা পরীক্ষার্থী সেটা অ্যান্সার করছে তারা ফুল মার্ক সেখানে পেয়ে যাবে। সুতরাং বিষয়টা কিন্তু ওখানে আসলে শেষ হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি অনেক তথ্য এসেছে যেখানে প্রকৃত শিক্ষার্থীর সংখ্যাও খুব সীমিত পরিমাণে ছিল, আবার যারা প্রকৃত শিক্ষার্থী না, পরীক্ষার্থী না, তারাও সেখানে ছিল। সুতরাং বিষয়টাকে হয়তো ভিন্ন তৃতীয় পক্ষের কোনো নিজস্ব লক্ষ্য হাসিলের বিষয় থাকতে পারে। এটা কোনোভাবে কাম্য না। বাংলাদেশে আমরা সবাই গণ অভ্যুত্থান পরবর্তী যে রাষ্ট্র কাঠামো, এখানে স্থিতিশীলতা চাই। যে কোনো একটা বিষয়কে সামনে রেখে যদি অস্থিতিশীলতা তৈরি কেউ চেষ্টা করে, সেটি আসলে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটির সাথে সাংঘর্ষিক। তবে আমরা মনে করি ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে সবাই জাতীয় ঐক্যকে প্রাধান্য দিবে, শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিবে, এবং শিক্ষার্থী বান্ধব সরকার হিসেবে
যে উদ্যোগগুলো গৃহীত হয়েছে, বিপুল সংখ্যক শিক্ষার্থী সেটাই চাইছিলেন। এবং বর্তমানে আবহাওয়া পরিস্থিতি যেহেতু সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়েছে, আমরা বিশ্বাস করি চট্টগ্রাম বোর্ড ছাড়া, যেটা এখন পর্যন্ত স্থগিত রয়েছে, বাকি সব জায়গায় সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা হবে। এবং আমরা দেখেছি যদিও একদিকে খুব ছোট্ট একটা অংশ আন্দোলন করেছিল, তার বাইরে কিন্তু সারা দেশ জুড়ে স্বতঃস্ফূর্তভাবে সুন্দর সুষ্ঠু পরিবেশে আমরা দেখলাম যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুতরাং আমাদের প্রত্যাশাটাও থাকবে এরকম যে আসুন, এই দেশটা যেহেতু আমাদের সবার, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের কাণ্ডারি, সুতরাং তাদের ভবিষ্যৎটাকে আমরা কিভাবে সুনিশ্চিত করতে পারি, আরো সুন্দর করতে পারি, তার জন্য বিভিন্ন রকমের ব্যক্তিগত স্বার্থকে একপাশে রেখে, কারো যদি রাজনৈতিক স্বার্থ থাকে তার সেটাকে একপাশে রেখে, কোনো ধরনের উস্কানি প্রদান না করে আমরা একসাথে বাংলাদেশটাকে শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। দেখুন, নর্মালি যারা ভুয়া শিক্ষার্থী, যেমন আমরা দেখেছি একটা কলেজের থেকে নিজেরাই সেই শিক্ষার্থীর বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। আমরা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এবং সেখানে কোনো শিক্ষার্থী হয়তো ভুল করে থাকতে পারে, তারপর আমরা চাই যে অভিভাবকত্ব নিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সরকারের সফলতা অবশ্যই অস্বীকার করার কিছু নেই। মাত্র 5 মাস গেছে, ব্যর্থতা আবার সামনে হয়তো আমরা দেখবো। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা বিএনপি করি, আমাদের সাথে অনেকেরই মাত্র জায়গাতে কমিটির সম্পর্ক আছে। আজকেও গেছি আমরা আপনাদের বাজারে, সেখানে মাত্র একটা কমিটির থাকতো না। সেটা হচ্ছে যারা দীর্ঘদিন রাজনীতি ছিল তাদের মূল্যায়নের বিষয়টি অনেকে অভিযোগ করতেন, এবং মহাপন সংগঠনের শীর্ষ নেতারা ইভেন কয়েকজন এমপি অবস্থায় প্রশ্ন মানে তাদের আক্ষেপ, অনেক মন্ত্রী তাদের ফোন করেন এবং তাদের কাছে গেলে বিয়ে আচরণ ভালো হয় না। একটা কাজের জন্য গেলে নাকি তারা তাদের মাধ্যমে অনেক ভুল হয়ে যায়। অথচ সেই কাজগুলি, সেই মন্ত্রীগুলি নির্দিষ্ট কোনো লোকের মাধ্যমে বা তাদের এলাকার মাধ্যমে দুর্ঘটনা হয়ে দিচ্ছে। এই যে তাদের যে মূল্যায়নটা, তাদের দীর্ঘদিন যে কষ্ট এবং আক্ষেপ আছে, সেই আক্ষেপ মূল্যায়নের চিন্তা ভাবনার মধ্যে যেগুলো দেখা যাচ্ছে এই বিষয়ে আমি তো আপনার মাধ্যমে জানলাম। এখন সুনির্দিষ্ট উদাহরণ আমার কাছে নাই, বাট আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ, যদি কোনো মন্ত্রীর বিরুদ্ধে থেকে থাকে, উনি হয়তো এটা উত্তর সঠিকভাবে দিতে পারবেন। আমি তো ওনার জায়গায় নেই। তবে গণতান্ত্রিক বাংলাদেশে বর্তমানে যে নতুন রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাইছি, সেখানে স্বচ্ছতা থাকবে, সেখানে জবাবদিহিতা থাকবে, সেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা সবার নিশ্চিত করতে চাইব, এবং সেই প্রক্রিয়া চলমান রয়েছে। 5 মাসের সরকারে আমরা দেখেছি একটা বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের যে অর্জনগুলো রয়েছে, আমাদের নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল এবং সেগুলো বাস্তবায়নের জন্য যে সমন্বিত কার্যক্রম, সেটাকে পাথর করে আমরা ইতিবাচকভাবে সামনের দিকে আগাতে চাই। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে থাকে বা দলীয় কোনো বিষয় থাকে, তাহলে অবশ্যই দলীয় প্ল্যাটফর্মে সেগুলো নিয়ে আলোচনা হবে। আমার মনে হয় বিষয়টাকে আমরা এভাবে দেখতে পারি যে এত বড় দল, যেখানে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 6 মিলিয়ন, ইটস এ হিউজ নাম্বার। আমরাই সেই দল যার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম 16 বছরে হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, এবং জুলাই গণ অভ্যুত্থানের কিন্তু সবচেয়ে বেশি শহীদের সংখ্যা বিএনপিতে রয়েছে। আমাদের 400 বেশি মানুষ শহীদ হয়েছেন। শুধু ছাত্রদল করায় 142 জন শহীদ হয়েছেন। সুতরাং যে দলের সাংগঠনিক কাঠামো এত বিস্তৃত, এত বড়, পুরো রাষ্ট্র কাঠামোর ভিতরে গ্রথিত রয়েছে বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের কর্মী ভাইয়েরা, হয়তো 5 মাসের ভিতরে তার শতভাগ প্রতিফলন আমরা রাষ্ট্র কাঠামোতে দেখছি না, বাট ইনশাল্লাহ সামনের দিনগুলোতে দলীয় প্ল্যাটফর্মে দলে যারা ত্যাগ করেছে, সংগ্রাম করেছে, তাদের মূল্যায়ন দলের নীতি নির্ধারক যারা আছেন তারা করবেন। আমরা বৃহত্তর যে জাতীয় ঐক্যের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে বিএনপি সরকার যেভাবে দুর্বল গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেটিকে ধরে রাখতে চাই সামনের দিনগুলোতে।
পাশাপাশি সরকার মন্ত্রণালয়ে নতুন করে সরকার 4টি সেতু নির্মাণ অনুমোদন দিয়েছে। আমাদের দেশে সেতু নির্মাণে ইতিপূর্বে বহু রেকর্ড আছে, যেগুলো সরকার এরই মধ্যে সরকার মন্ত্রণালয় 204টা সেতু নির্মাণ প্রকল্প নিয়েছে। যেখানে পরামর্শ করে দেবেন 150 কোটি টাকা, প্রতিটি সেতু নির্মাণ ব্যয় ধরা হয়েছে 34 কোটি টাকা। এতে সরকার খরচ 9.5 কোটি টাকা ধরা হচ্ছে, মাসের জ্বালানি ব্যয় ধরা হচ্ছে 15 লক্ষ টাকা। এখানে ব্যাপক অনিয়ম দুর্নীতি হবে এমন আশঙ্কা আছে। বিষয়টা আপনার আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এটা সরকার যদি না আসে এটা চূড়ান্ত করার আগে একটু যাচাই বাছাই করে নেওয়া হয়। আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ। আমরা এখানে আছি, আমরা এই নোটটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বা দায়িত্বশীল যারা আছেন ওনাদের কাছে পৌঁছে দেবো। থ্যাংক ইউ। আমাকে শেষ করতে পারি? আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, লাস্ট শেষ করে আমরা 5টা বেশি বেজে গেছি। হ্যাঁ, দেখুন, প্রথম প্রশ্নটা ছিল আপনার চীনের সাথে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক, আবার ভারতের সাথে মিটিং হচ্ছে। পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের জনগণের সরকার আসার কারণে এই ভারসাম্যমূলক পররাষ্ট্র নীতিতে আমাদের একটা বড় অর্জন। একটা দেশের সাথে সম্পর্ক আরেকটা দেশের সাথে সম্পর্কে কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক না। আমাদের মূল প্রাধান্য হবে আমাদের পররাষ্ট্র নীতির ভিত্তি কি। মাননীয় প্রধানমন্ত্রী খুব ক্লিয়ারলি বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি হবে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের কল্যাণ, সেটিকে প্রাধান্য দিয়ে আমরা সব দেশের সাথে আলোচনা করছি। আর যে মিটিংটার কথা আপনি বললেন, আনফরচুনেটলি আমি এখন অবহিত হইনি, ভিতরে কি আলোচনা হয়েছে। যিনি ছিলেন হয়তো উনি বেটার আপনাকে জাজ করে বলতে পারবেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিনকে।